আরে বলুন তো, এগুলো ধর্ম হচ্ছে? আচ্ছা, গোটা বাংলায় ধর্মের নামে যে সার্কাস দেখছি, এগুলো ধর্ম হচ্ছে না, এগুলো ছ্যাঁচড়ামি হচ্ছে? বলুন তো। একদিকে আছে মমতা ব্যানার্জি, খেয়ে দিয়ে কাজ নেই, ঈদের দিন সকালবেলা চলে যাবেন রেড রোডে নামাজের মঞ্চে উঠে, পারেন না নামাজ পড়তে, তাও নামাজ পড়ার ঢং করবেন, মাথায় কাপড় জড়িয়ে ভাষণ দেবেন, হাতে মাইক নিয়ে নামাজের মঞ্চকে পাটিবাজির মঞ্চ বানাবে, হাতে মাইক নিয়ে এ মাথা থেকে ও মাথা ঘুরবে, আর একটা সাধারণ কথার মধ্যে 5 বার ইনশাল্লাহ বলবে। আমি বিশ্বাস করুন, জীবনে অনেক মৌলভী সাহেবকে দেখেছি, অনেক মৌলানা, অনেক হাজি সাহেবকে দেখেছি, অনেক ধার্মিক মুসলমান মানুষকে দেখেছি। আমি জীবনে কখনো কাউকে দেখিনি সাধারণ একটা কথা বলার সময় 5 বার জোর করে ইনশাল্লাহ বলতে। মমতা ব্যানার্জি কেন বলেন? ও মনে মনে হিসাব করা আছে, মঞ্চে দাঁড়িয়ে একবার করে ইনশাল্লাহ বলে আর মনে মনে হিসাব করে, এই যে আমি একবার ইনশাল্লাহ বললাম, আমার 5টা মুসলিম ভোট বাড়লো তো। এটা রাজনীতি না ছ্যাঁচড়ামি বলুন তো এইগুলো? আর অন্যদিকে আছে শুভেন্দু অধিকারী, লোকে চাকরি বাকরি পাল্টায়, লোকে ব্যবসা পাল্টায়, এ দল পাল্টেছে। কোনোদিন চাকরি পাল্টালে কারো ধর্ম পাল্টে যায় শুনেছেন? এ যে কদিন তৃণমূল করতো, এর থেকে বড় মুসলমান কেউ ছিল না। টিপু সুলতান মসজিদের ইমাম সাহেবের সঙ্গে বসে ওখানে নামাজ পড়তো, তারপর শাহাবুদ্দিন বলে কে আছে ওর পাড়ায়, তার বাড়িতে গিয়ে নাকি 3 বাটি গরুর মাংস খেত। আপনারাই দেখেছেন, ওর বন্ধুরাই বলে। যখন তৃণমূল করতো, টিপু সুলতান মসজিদের সঙ্গে ইমামের সাথে নামাজ পড়ে 3 বাটি গরুর মাংস খেত। এখন সে বিজেপিতে হয়ে চলে গিয়ে হয়ে গেছে সনাতন। এখন গলায় গামছা নিয়ে বলে, এখন গলায় গেরুয়া পরে বলে আমি রামনবমীর মিছিল করব, কপালে তিলক কেটে হরে রাম হরে কৃষ্ণ করে। সে আবার লোককে আবার কে দেশপ্রেমী কে দেশদ্রোহী সার্টিফিকেট দেয়। পেহেলগামে জঙ্গি হামলা হয়েছে, আমাদের 26 জন ভারতবাসী মারা গেছে। পরের দিন দেখি শুভেন্দু অধিকারী বিধানসভার সামনে গিয়ে বলছে, দেখুন ব্যাগে করে কি এনেছি। ভাবলাম কি এনেছে রে ভাই? ভাবলাম বোধহয় সন্ত্রাসবাদীরা, সেদিন থেকে আমরা বলছি যে পেহেলগামে আসলো, লোকে ঢুকলো, মেরে চলে গেল, আমাদের 26 জন ভারতীয়কে জঙ্গিরা কোথায় চলে গেল কেউ খুঁজে পেল না, খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে বলছে, এ দেখুন ব্যাগে করে কি নিয়ে আসছে। বললাম কি ব্যাগে করে? ও জঙ্গিগুলোকে ধরে এনেছে নাকি? বললাম ব্যাগ থেকে বোধহয় জঙ্গিগুলো বেরোবে। ও মা, দেখছি পাকিস্তানের পতাকা বার করছে, 1 2 3 4 করে গুনছে, 26টা পতাকা। ব্যাগ থেকে 26খানা পতাকা বার করেছে পাকিস্তানের, করে বলছে পাকিস্তানকে জব্দ করব। কি জব্দ করবে? বলছে পতাকাগুলোকে এবার আমি এখানে পোড়াবো। চিন্তা করুন কত বড় ভাঁড় হতে পারে একটা লোক। ওরা আমাদের 26টা মানুষকে মেরে গেল, এই 26টা ন্যাকড়া পোড়াবে, তাদের নাকি পাকিস্তান জব্দ হয়ে যাবে। আর আমি আপনাদেরকে বলছি, দেখুন আমার 39 বছর বয়স হলো, এখানে আপনারা অনেকে আছেন, আপনাদের বয়স আমার থেকেও বেশি দিন দেখছেন। আপনি কোনোদিন ভারতের কোনো বাজারে পাকিস্তানের পতাকা বিক্রি হতে দেখেছেন? ভারতের পতাকা পাওয়া যায়, আমি দেখি ফুটবল ওয়ার্ল্ড কাপের সময় ওই অনেক আর্জেন্টিনার সাপোর্টার আছে, আমাদের এখানে অনেক ব্রাজিল সাপোর্টার আছে, ব্রাজিল আর্জেন্টিনার পতাকা পাওয়া যাচ্ছে, প্যালেস্তাইনের পতাকা পাওয়া যায়। যখন আমরা প্যালেস্তাইনের প্রতি সংহতি জানিয়ে মিটিং করি, মিছিল করি, প্যালেস্তাইনের পতাকা আমাদের ভারতে বলে না গোটা পৃথিবীতে পাওয়া যায়। প্যালেস্তাইন এত বছর ধরে আক্রান্ত একটা দেশ, তার হয়ে দেশে দেশে মিছিল হয়, মিটিং হয়। কিন্তু আপনারা কে দেখেছেন আমি জানি না, বিশ্বাস করুন আমি আমার জীবনে আজ পর্যন্ত কোনোদিন কোনো বাজারে, কোনো দোকানে, কোথাও কোনোদিন পাকিস্তানের পতাকা বিক্রি হতে দেখিনি। পাকিস্তানের পতাকা যে ভারতে পাওয়া যায় আমার ধারণা ছিল না, এই প্রথম আমি দেখলাম একটা লোকের কাছেই ভারতে পাকিস্তানের পতাকা থাকে, তাদের শুভেন্দু অধিকারী। তার ব্যাগ থেকে 26টা পতাকা বেরোচ্ছে। সে আবার পতাকা পুড়িয়ে আমাদেরকে বলছে ও দেশপ্রেমী, আমরা দেশদ্রোহী। আপনাদের বলছি, এই শুভেন্দু আমাদেরকে কি দেশপ্রেম আর কি পতাকা শেখাবে? এই শুভেন্দু অধিকারীর হাতে একটা সময় ছিল কংগ্রেসের পতাকা, তৃণমূল থেকে ভালো অফার করলো, ভালো মাল করে দিল, ও কংগ্রেসের পতাকা বেচে দিয়ে হাতে তৃণমূলের পতাকা তুলে নিল। তারপর বিজেপি থেকে ভালো মাল করে দিল, ও তখন হাতে তৃণমূলের পতাকাটাকে ফেলে দিয়ে বিজেপির পতাকা তুলে নিল। এই শুভেন্দুর হাতে আজকে আছে ভারতের পতাকা, কালকে যদি পাকিস্তান থেকে ভালো মাল করে দেয়, এ ভারতের পতাকা ফেলে দিয়ে কালকে পাকিস্তানের পতাকা তুলে নেবে। আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, আমরা কোনোদিন আমাদের হাতের লাল ঝান্ডা বিক্রি করিনি, আমরা কখনো ভারতের তেরঙ্গা পতাকাও বিক্রি করব না। যে পতাকার জন্য লড়াই করেছে আমাদের দেশে আমাদের আগের প্রজন্ম, সেই পতাকার জন্য আমরা জীবন দিতে পারি। এই শুভেন্দুর মতো 420দের কাছ থেকে আমাদেরকে দেশপ্রেম শিখতে হবে না। কিন্তু এই রাজনীতি আমাদেরকে কি দিচ্ছে বলুন তো? আজকে বিজেপি যখন পশ্চিমবাংলায় 14-15 সালের পর থেকে কেউ বাংলায় বিজেপির নাম শোনেনি, মমতা ব্যানার্জি এই রাজনীতি শুরু করলেন পশ্চিমবাংলায়, মেরে মেরে বামপন্থীদেরকে শেষ করলেন, কংগ্রেসকে শেষ করলেন। তার বদলে বিজেপিকে এনে বসিয়ে দিয়ে বাংলার, বিশেষ করে বাংলার উনি জানেন 30% মানুষ বাংলায় ধর্মে মুসলমান, তাদেরকে গিয়ে বললেন দেখো বাংলায় বামপন্থীরা দুর্বল হয়ে গেছে, কংগ্রেস দুর্বল হয়ে গেছে,
এখন বাংলায় খালি আমরা আছি আর উল্টো দিকে বিজেপি আছে। এখন আমাদেরকে ভোট দিলে দেবে, যদি আমরা হেরে যাই তাহলে বিজেপি চলে আসবে। এই রাজনীতি করলেন পশ্চিমবাংলায়। কিছু বাকি আছে বলুন তো মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবাংলায় বিজেপির আসতে? আমি বললাম এর আগে, আজ অব্দি বিজেপি যে কাজ কোনো রাজ্যে করতে পারেনি সেই কাজ বাংলায় করে দেখিয়েছে মমতা ব্যানার্জি। সরকারের টাকায় মন্দির তৈরি করেছে। ওয়াকফের কথা ইব্রাহিম বলার সময় বলছিল, যখন আমাদের দেশে কৃষি আইন পাশ হয়েছিল আপনাদের মনে আছে, আমরা বিরোধীরা পারিনি পার্লামেন্টে কৃষি আইনকে আটকাতে, আমাদের সংখ্যা কম ছিল। তারপরে কি হলো? এক মাঘে শীত পালায় না। মোদী ভাবলো, অমিত শাহ ভাবলো বিরোধীরা পার্লামেন্টে কৃষি আইন আটকাতে পারেনি, কৃষি আইন পাশ হয়ে গেছে, আদানি আম্বানির হাতে ভারতের ক্ষেত খামারকে তুলে দিয়েছি, আমার আর কোনো চিন্তা নেই। এক মাঘে শীত পালায় না। যে কাজ আমরা ভারতের বিরোধী দলগুলো পার্লামেন্টে দাঁড়িয়ে করতে পারিনি, সেই কাজ ভারতের কৃষক রাস্তায় দাঁড়িয়ে করে দেখিয়ে দিল। 1 বছর টিকরি সীমান্ত অবরোধ করে রেখে ওই কৃষি বিলকে মোদী অমিত শাহর মুখে শুনে মারলো ভারতের কৃষক। ওদের ফেলা থুতু ওদেরকে চাটতে হলো। কৃষি বিল ভারতে বাতিল হলো, ওরা প্রত্যাহার করতে বাধ্য হলো। আমরা সিপিএম কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম যে কাজ কৃষক, ভারতের কৃষক কৃষি আইনের বেলা করেছিল, সেই কাজ যেন ওয়াকফ আইনের ক্ষেত্রেও হয়। ওয়াকফের সংশোধনী আন্দোলনের মধ্যে দিয়ে কেন্দ্রের সরকার ফেরত নিতে বাধ্য হয়। আর মমতা ব্যানার্জি কি বলে দিলেন? বলে দিলেন পশ্চিমবাংলায় আমি থাকতে ওয়াকফের বিরুদ্ধে কোনো মিটিং মিছিল করতে দেব না, আন্দোলন করতে দেব না। যদি ওয়াকফের বিরুদ্ধে মিটিং মিছিল করতে হয় দিল্লি গিয়ে মিটিং মিছিল করো। আরে মমতা ব্যানার্জি, আপনি ভোটের আগে মুসলমান মহল্লা এসে বলেছিলেন আমাকে ভোট দাও, আমার এমপিরা দিল্লিতে গিয়ে বিজেপির বিরুদ্ধে লড়বে। তখন বাংলার সাধারণ মুসলমানকে বলবে তোমরা বাংলায় মিটিং মিছিল করতে পারবে না, লড়ার থাকলে ওয়াকফের বিরুদ্ধে দিল্লিতে গিয়ে লড়ো। আরে আমাকে যদি ওয়াকফের বিরুদ্ধে লড়ার জন্য টিকিট কেটে এখান থেকে দিল্লি যেতে হয়, তাহলে আমার ভোটে তৃণমূলের যে এমপি গুলো দিল্লিতে গেল, তারা কি দিল্লিতে গিয়ে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করার জন্য তারা দিল্লিতে গিয়ে এমপি হয়েছে? বললেন নাকি পশ্চিমবাংলায়? বলে আমি বেঁচে থাকতে বাংলায় এসআইআর হবে না। সে বাংলায় এসআইআর শুরু হয়ে শেষ হয়ে গেল, জানি না মমতা ব্যানার্জি এখনো বেঁচে আছেন না এর মধ্যে মরে পড়ে গেছেন। সেই দিন বলেছিলাম বিজেপি চায় এসআইআর কে ব্যবহার করে পশ্চিমবাংলার ভোটার লিস্ট থেকে ইচ্ছে মতো গরিব মানুষের নাম কাটতে, দলিত মানুষ, আদিবাসী মানুষ, সংখ্যালঘু মানুষের নাম কাটতে। কিন্তু চাইলেই বিজেপির এটা পশ্চিমবাংলায় পারার কথা নয়। যা ওরা বিহারে করতে পেরেছে তা এত সহজে বাংলায় পারবে কেন? এসআইআর যতই ইলেকশন কমিশন করুক, নির্বাচন কমিশন করুক, এসআইআর এর কাজটাকে হাতে কলমে করতে হয় রাজ্যের সরকারি কর্মচারীদেরকে। বিহারে বিজেপি করতে পেরেছে কারণ বিহারে রাজ্যের সরকার বিজেপির, কর্মচারীরা বিজেপির কর্মচারী, তাদেরকে দিয়ে বিজেপি যা ইচ্ছে তাই করিয়েছে। পশ্চিমবাংলায় বিজেপির সরকার নেই, পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির সরকার। এখানকার রাজ্যের কর্মচারীদের চেহারা আমরা দেখেছি পঞ্চায়েত ভোটের সময়। মমতা ব্যানার্জি বলে দেয় সিপিএম এর সিম্বলের পাশে যেখানে ভোট থাকবে সেই ব্যালট পেপারকে গোনা যাবে না, সেই ব্যালট পেপারকে জানলার বাইরে ফেলে দিতে হবে, ফেলে দিতে না পারলে খেয়ে নিতে হবে। পঞ্চায়েত ভোটে আমরা দেখেছি সরকারি কর্মচারী ব্যালট পেপার খুলছে, বিডিও ব্যালট পেপার খুলছে, যে সিপিএম এর সিম্বলের পাশে ছাপ দেওয়া ব্যালট পেপার না ফেলতে পেরে ছাগলের মতো ব্যালট পেপার চিপিয়ে খাচ্ছে, তবু সিপিএম কে ভোটটা গোনানো যাবে না। মমতা ব্যানার্জির কথায় যে সরকারি কর্মচারী ছাগলের মতো চিবিয়ে চিবিয়ে ব্যালট পেপার খেতে পারে, সেই সরকারি কর্মচারীগুলোই তো এসআইআর এর কাজ করছে। তাহলে কেন এই জিনিস হচ্ছে? নমশূদ্র এলাকায়, উদ্বাস্তু এলাকায় 100 জনের মধ্যে 20 জন, 25 জনের নাম, 30 জনের নাম ম্যাপিং এর বাইরে চলে গেল, কিন্তু ইচ্ছে মতো ওরা মুসলমানের নাম বাদ দিতে পারলো না। এখন কি লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে এখন হিয়ারিং এ ডাকা হচ্ছে। এক একটা সংখ্যালঘু এলাকায় 100 জনের মধ্যে 50 জনকে, 60 জনকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। কারা ডাকছে এগুলো? নির্বাচন কমিশন বসে বসে ডাকছে। নির্বাচন কমিশন তো মাথার উপর বসে রয়েছে, খাতায় কলমে তো কাজগুলো করছে মমতা ব্যানার্জির দলের সরকারি অফিসারগুলো। আমরা গত 1.5 মাস ধরে মমতা ব্যানার্জির নাটক দেখছিলাম। ওই বিএলও গুলোকে দিয়ে ইলেকশন কমিশনারের গাড়ি ঘেরাও করাচ্ছে, অফিসের বাইরে ধর্ণা দেওয়াচ্ছে। আমরা তখনই জানতাম মমতা ব্যানার্জির ধান্দা কি। বারবার করে বলেছি, আপনার যদি মানুষকে রক্ষা করার থাকতো আপনি আপনার কর্মচারী এই বিএলওদেরকে নির্দেশ দিয়ে দিতেন, ইলেকশন কমিশন যাই বলুক না কেন, খুব প্রয়োজন না হলে কোনো মানুষকে এসআইআর নিয়ে হেনস্থা করবে না, কাউকে হিয়ারিং এ ডাকা, তার নাম কেটে দেবে, সব হেনস্থাবাজি করবে না। সেটা করতে পারতেন আপনি, কোনো মানুষের কোনো অসুবিধা হতো না। কেরালায় তো এসআইআর হয়ে গেল, কারোর তো কোনো রানি হলো না, হুজ্জতি হলো না। আমাদের সরকার রয়েছে, নির্বিঘ্নে এসআইআর হয়ে গেল। যার নাম বাদ যাওয়ার বাদ গেল, মৃত মানুষের নাম
একাধিকবার যার নাম আছে সেই নাম বাদ গেল, কিন্তু কাউকে মরতে হলো না, কাউকে আত্মহত্যা করতে হলো না, কোনো মানুষের অন্যায়ভাবে নাম বাদ চলে গেল না। আর এখানে কি হচ্ছে, বিএলও গুলোকে নিয়ে গিয়ে ইলেকশন কমিশন অফিসের বাইরে ধর্ণা দেওয়াচ্ছে, স্লোগান দেওয়াচ্ছে, আর কাজের বেলা তাদেরকে দিয়ে সংখ্যালঘু এলাকায় 50 জনকে 60 জনকে 100-র মধ্যে 50 জনকে 60 জনকে নোটিশ ধরিয়ে দিচ্ছে। আর রাজনীতি করছে কি, লোকে যে টিভিতে দেখে ভাববে, দেখেছো মমতা ব্যানার্জি কিরকম লড়াই করছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে, কি সুন্দর গাড়ি ঘেরাও করাচ্ছে, কি সুন্দর অফিসের বাইরে ধর্ণা দেওয়াচ্ছে। আরে অফিসের বাইরে কটা ধর্ণা হলো, গাড়িতে কটা চাপড় পড়লো, তাই দিয়ে এসআইআর আটকাবে? আপনি চাইলে মানুষকে রক্ষা করতে পারতেন, আপনি করলেন না। 100 দিনের কাজের ক্ষেত্রে যে রাজনীতি করেছেন, প্রথমে নিজেই টাকাটা চুরি করলেন, তারপরে কেন্দ্র টাকা আটকালো, তখন কেন্দ্রের বিরুদ্ধে আদালতে না গিয়ে রাস্তায় মিটিং মিছিল করে লোককে বলছেন যে বিজেপি টাকা আটকেছে তাই আমায় ভোট দাও। এসআইআর নিয়ে এক রাজনীতি, এনআরসির বেলায় রাজনীতি আমরা দেখেছি। পার্লামেন্ট এনআরসি পাস হচ্ছে, ওর দলের এমপিরা পার্লামেন্টে ভোট দিতে যাচ্ছে না, ভোটের বেলা এমপিদের পাওয়া যাচ্ছে না, আর ধর্মতলায় মিটিং করে দলের এমপি গুলো ক্যাকা ছিচি করে স্লোগান দিচ্ছে, তাতে নাকি এনআরসি আটকে যাবে। এই রাজনীতির নামে এই নাটকবাজি এই 15 বছর ধরে আমরা দেখছি।